হাসিনা সরকারের পতনের পর থেকে সবাই তার প্রতি সিম্প্যাথিটা খুব ওপেনলি প্রকাশ করছেন, যেহেতু প্রচণ্ড অত্যাচার নির্যাতন সহ্য করেছেন তিনি। সেই বিবেচনায় এটা সবাই প্রত্যাশা করতেই পারে যে বিজয়ের পরের রাজনৈতিক সিনারিওতে তিনি যেন থাকেন, এবং প্রধানত সেই জন্যেই তার প্রতি সিম্প্যাথিটা এত বেশি হয়েছে। বেগম জিয়া এ পর্যন্ত যাই ছিলেন, মানে উনি রাজনীতিতে থাকতে পারবেন না, মানে সেরকম বড় ধরনের কোনো ঘটনা ঘটবে এরকম কেউ মনে করেনি। কিন্তু কিছুদিন এই অল্প দিনের মধ্যে কথাবার্তা, তার সত্যি মিথ্যা গুজব যাই হোক, এতে করে বড় কনফিউজ হয়ে গেছে। এখন পর্যন্ত মানুষের মধ্যে এটা খুবই সংশয় আছে যে তার বাস্তব অবস্থাটা আসলে কী। আর বিএনপির নেতারা এক একজন এক রকম করে বলেছেন, যারা যেরকম দেখেছেন অথবা দেখেননি, নিজেদের দেখাবার জন্য বলেছেন। ফলে হয়েছে কি, শেষ পর্যন্ত বিএনপি নেতাদের প্রেস ব্রিফিং করে বলতে হয়েছে যে এই দুই ভদ্রলোকের কথাই কেবল শুনবেন, বিশেষ করে মেডিকেল হেলথ কন্ডিশনের উপরে জানার জন্য ডাক্তার জাহিদ যেটা বলবেন সেটাই শুনবে। বাকিটা মানে ওপেনলি বলেন নাই মিডিয়াগুলোকে যে অন্য খবর ছাপবেন না, কিন্তু বন্ধ করেছেন। আমার কাছে ভালো লাগে, দেখুক মানুষ এক্সপেক্ট করে তো যে তারা আসলে পারলে প্রতি মুহূর্তে ঘন্টার পর ঘন্টা বুলেটিন দিলে মানুষের হয়তো খুশি হতো, সেটা দেওয়া যায়নি। এমনকি ডক্টর জাহিদ যখন বর্ণনা করেছেন বা আজকে 12:30 হয়েছে, 12:30 কথাই বলছি, তখনও উনি স্পষ্ট করে বলেনি যে অবস্থাটা কী আছে। বলে উৎকণ্ঠা আছে এবং মানুষের মধ্যে এক্সপেকটেশন আছে। এখন এই পরিস্থিতিতে আমার কাছে এটা আমি কীভাবে ব্যাখ্যা করবো তা ঠিক বুঝি না, কারণ ওই যে বললাম স্পর্শকাতরতা খুব বেশি। তারেক রহমান মানে ধরেন নর্মালি কী হয়, আমি একদম প্রথম আমাকে এক টিভিতে যখন জিজ্ঞেস করেছে এই ব্যাপারে, আমি তখন বললাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দামোদর নদীতে ঝাঁপ দিয়েছিলেন, মাকে দেখতে যেতে পারবেন না, তো বৃষ্টির মধ্যে নদীতে প্রচণ্ড ঢেউ তবু গেছেন। মানে এগুলো আমাদের কাছে উদাহরণ যে মাতৃভক্তিটা এরকম হয়, মায়ের জন্য সন্তানের জীবন দানের মানে উৎসর্গ আছে, কমিটমেন্টটা সেই রকম। এখানে উনি যে আসছেন না, সবার আশায় একটা ধাক্কা খেয়েছে, এবং তার ব্যাখ্যায় উনি যেরকম বলেছেন প্রথম দিকে, সেই ব্যাখ্যাটা খুব স্পষ্ট করে দেয়। মানে আমি একা এই সিদ্ধান্ত নিতে পারি না, মানে আমাকে যদি বলেন, আমি কমিউনিস্ট পার্টি করলেও এটা মানতাম না। কমিউনিস্ট পার্টিতে এরকম হয় যে আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনটা সম্পূর্ণ পার্টির কাছে সারেন্ডার করা থাকে, পার্টির উপরে আপনার জীবন হতে পারে না। কিন্তু এই রাজনীতি তো তা নয়, এখানে ব্যক্তি পরিবারকে স্বীকার করে নিয়েই সমাজ, এবং সেইখানে ব্যক্তিকে পরিবারকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। এটার ব্যাখ্যা উনি কী দিতে চেয়েছেন বোঝা যায়নি। পরবর্তীতেও বলেছেন যে আরও কিছু বিষয় আছে যেগুলো ঠিক স্পষ্ট করে হয়তো আমি এখন বলতে পারবো না, এটাও বোঝা যায়নি কী বলতে চেয়েছেন। তা আমি এরকম করে ধরে নিই এবং মানুষকে এরকম করে বুঝতে বলি যে এটা তার ব্যক্তিগত ব্যাপারই থাকুক। স্বভাবত উনি যখন ফিরতে পারবেন তার আগে এ সম্পর্কে বোধহয় আর কথাবার্তা বলা যাবে না। এই পরিস্থিতি আছে, মানে রাজনীতিটা এখনো পর্যন্ত এটাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, কিন্তু যখন স্কেজুল ডিক্লেয়ার হয়ে যাবে এবং তৎপরতা সত্যি সত্যি মাঠে চলে যাবে, তখন কিন্তু অ্যাটেনশন ঘুরে যাবে। আবার আপনার কাছে আসবো, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, এই যে মানে এভাবে তো বলাই যায় যে পুরো জাতির এক ধরনের অভিভাবকের জায়গায় এখন তিনি আসেন, এবং যার কারণে তো পুরো দেশের কনসার্নটা, চিন্তাটা, উদ্বেগে উৎকণ্ঠা জায়গাটা এখন বেগম খালেদা, যে এই জায়গাটিকে আপনি কীভাবে দেখছেন? এবং এই যে তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি বলছেন পররাষ্ট্র উপদেষ্টা, এই প্রসঙ্গগুলোই আসছে কেন? মানে ট্রাভেল পাসের প্রসঙ্গ, ওনার ফেরা নিয়ে বিতর্ক। ধন্যবাদ সবাইকে। হচ্ছে যে বেগম খালেদা জিয়ার জীবনটা খুবই ঝঞ্ঝা বিক্ষুব্ধ জীবন যদি আমরা এইভাবে দেখি। দেখেন, উনি স্বামী হারিয়েছেন, আর পরে একজন নারী, খুব কঠিন অবস্থায় দলের হাল ধরেছেন। 91 সালে উনি যখন ক্ষমতায় এসেছেন, অনেকটা আনএক্সপেক্টেড জায়গায় ক্ষমতায় এসেছেন। তখন অনেকের ধারণা ছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এসেছেন। 91-তে ক্ষমতা আসার পরে 91 থেকে 96 আমরা কিন্তু বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। আমার এখনও মনে পড়ে যে খালেদা জিয়ার গদিতে আগুন জ্বালাও একসাথে, এই স্লোগান আমরা দিয়েছি। আবার যখন পরবর্তী সময় আসলো, তখন উনি আবার হয়ে দাঁড়ালেন গণতন্ত্রের মানে আপসীন নেত্রী। তখন আমরা আবার ওনার নেতৃত্বে, মানে আমার মনে আছে ছাত্র মানে অবস্থায় আমরা সর্বদলীয় ছাত্রকে গঠন করেছিলাম, তখন উনি বিরোধী দলীয় নেত্রী, 29 মিন্টো রোডে উনি থাকেন, ওখানে আমরা এসে ওনার কাছ থেকে অনেক মানে সাহচর্য, ওনার নেতৃত্ব, ওনার দিক নির্দেশনা আমরা গ্রহণ করেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লাস্ট ওনার উপর যে মানে অপমান, অপদস্থ করা, বাড়ি থেকে বের করে দেওয়া, ওনাকে জেলে নেওয়া, ওনার সম্পর্কে ওনার সন্তানদেরকে
এই টোটাল টেনিউরটা চিকিৎসা হতে না দেয়া। বেগম জিয়াকে বাংলাদেশের মানুষের কাছে একটা সিম্বল আকারে হাজির করেছে যে উনি সব রিপ্রেশন সব কিছুর পরে উনি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। আরও মানে ব্যাপার যেটা সেটা হচ্ছে বিগত সরকারের আমলে বেগম জিয়া অন্তত 5-6 বার এমন পরিস্থিতি হয়েছে, এখন যে পরিস্থিতি আমরা আছি যে সবাই দেখতে যাচ্ছে, টেনশনে আছে, গুজব ছড়াচ্ছে, উনি বেঁচে আছেন কি নাই, কি হবে, উনি বিদেশ যেতে পারবেন কিনা, এরকম একটা টান সময় আমরা পার করেছি। সব কিছুর পরও যখন বেগম জিয়া মাথা উঁচু করে দাঁড়িয়ে জেল থেকে বেরিয়ে আসলেন, সরকারের ফ্যাসিবাদের পতন হলো, এবং সর্বশেষ সেদিন মান্না ভাই আমরা একসাথেই ছিলাম সশস্ত্র বাহিনী দিবসে যখন আমরা ওনাকে সবাই দেখলাম, মানে উনি সবার সাথেই তো মোটামুটি কথা বললেন, হাত নাড়লেন, যদিও পরে আমরা আফসোস করেছি যে ওনাকে হয়তো ওই অবস্থায় না আনাই ভালো ছিল। উনি ঠিক তার 2 দিন পরেই তো তিনি হাসপাতালে ভর্তি হলেন। তো এই জায়গাটা, এই স্রোত, এই উত্থাল পাতালের মধ্য দিয়ে উনি যে জায়গায় আসছেন, এটা এই অবস্থা বাংলাদেশে কেউ আসতে পেরেছেন কিনা, পারবেন কিনা, এটা আমার সন্দেহ আছে। এখন আসেন ওনার যে অসুস্থতা, এটা কিন্তু ওনার লিভার সিরোসিস সবচেয়ে ভয়ঙ্কর অসুখগুলোর মধ্যে একটা, ওনার কিডনি ফেলিওর আছে, ওনার আরও নানা ধরনের মানে অসুবিধা আছে, যেটা ডাক্তাররা হিমশিম খেয়ে যাচ্ছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে প্রত্যেকবারই উনি ওটাকে ওভারকাম করে উনি সুস্থ হচ্ছেন। এবারও দেখেন, কালকেও আমি যেটা আপডেট নিয়েছি রাত্রে, উনি অনেক বেটার, এবং আশা করা যাচ্ছে উনি আর একটু বেটার করবেন আগামী কয়েকদিনের মধ্যে। তো সুতরাং এখানে আমাদের একটা প্রত্যাশা থাকবে যে যেই নারী বা যে নেতা উনি এত বড় কিছু লড়াই করে এসেছেন, মানে তার লাস্ট পার্লামেন্টে উনি যদি পার্লামেন্টে থাকতে পারেন, যেতে পারেন, এমপি হতে পারেন, এটা আমাদের আগামী দিনের পার্লামেন্টটাকে একটা মহিমান্বিত রূপ দিবে। এটা আমরা দল মত নির্বিশেষে, আমরা বেগম খালেদা জিয়ার দল করি না, বাট এই জায়গা থেকে আমি মনে করি ওনার যে কন্ট্রিবিউশন, ওনার যে অনর মনোবল, সংগ্রাম, এই জায়গা থেকে উনি একটা প্রত্যাশার জায়গায় ওনাকে আমরা দেখতে চাই। তারেক রহমানের দেশে আসা নিয়ে এটা আমি মান্না ভাইয়ের সাথে কিছুটা একমত যে ওনার স্টেটমেন্টটাই একটা কন্ট্রাডিকশন তৈরি করেছে। তবে আমি যতটুকু বুঝি যে যখন উনি ফিরে চলে আসবেন, ধরেন আমার ধারণা উনি সপ্তাহখানেকের মধ্যে আসতে পারেন না, চলে আসবেন যে কোনোভাবে হোক, যত প্রতিবন্ধকতায় থাকুক উনি মারিয়ে উনি আসবেন। কিন্তু ওই যে মায়ের চিকিৎসার সময় উনি পাশে নাই, এই যে একটা প্রেশার তৈরি হয়েছে, এই যে নার্ভাসনেস থেকে হোক, যেভাবে হোক, কারো পরামর্শ হোক অথবা ওনার চিন্তায় হোক, যে স্টেটমেন্টটা করেছেন, এটা কিন্তু মানে শতপবিত্রভাবে মানুষ ওনাকে প্রশ্ন করা, আর এটাকে প্রশ্ন তৈরি করা, আর ওনার শত্রু যারা আছেন, রাজনৈতিক মানে শত্রু যারা, তারা কিন্তু একটা কথা তোলার মতো অবস্থায় প্রশ্ন তোলার সুযোগ করে দেয়। তো এখানে আমার দুইটা কথা, একটা হচ্ছে এটাকে সিম্পলি মনে রাখতে হবে যে পলিটিক্যাল অ্যানালাইসিসে যে এই ধরনের স্টেটমেন্টটা রং হয়েছে, আমি স্পষ্ট করে বলতে চাই। 2 নম্বর হচ্ছে এটা যদি কেউ প্রভোগ করে থাকে এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার জন্য, তারা রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান হতে পারেন নাই। হ্যাঁ, এখন আরেকটা জায়গা হচ্ছে উনি হয়তো বলতে পারেন যে আমি যেটা মনে করেছি ফ্র্যাঙ্কলি বলেছি, সত্যটা বলেছি, সেটা সে জায়গা থেকে হ্যাঁ যদি উনি কখনো এটা ক্লিয়ার করেন তাহলে হয়তো এটা উনি একটা বেনিফিট পাবেন। তবে এগুলো কিছুই কাজ দেবে না যদি উনি সপ্তাহখানেকের মধ্যে চলে আসেন, মায়ের পাশে থাকেন, এবং আসার পরে একটা ইলেকশনের মানে ডামাডোল শুরু হয়ে যায়। আমি মনে করি যে এই আজকের এই আলোচনা থাকবে, এগুলো আর বেশি খুব প্রাসঙ্গিক থাকবে না। আবার আপনার কাছে আসছি, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, এই যে আপনাদের দলের এক এক নেতার এক এক মন্তব্য বেগম জিয়াকে নিয়ে উদ্বেগ বাড়িয়েছে, উৎকণ্ঠা বাড়িয়েছে, এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে, এই জায়গাটিতে শেষ পর্যন্ত তো দলকে এক ধরনের নির্দেশনাই দিতে হয়েছে। এমনকি আমি যদি এভাবেই বলি, গতকালকে আপনি যখন বেগম খালেদা জিয়াকে দেখে এসে এক ধরনের বললেন ওনার অবস্থা খুব ক্রিটিক্যাল, এরপরেই কিন্তু আসলে এক ধরনের বাড়তি উদ্বেগের জায়গাটা তৈরি হয়েছিল। এই জায়গাটিতে আপনাদের আসলে আরও সতর্ক থাকার প্রয়োজন ছিল কিনা, এক, আর হচ্ছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে বিতর্ক, সেখানে আজকে যেই বার্তাটি দেয়া হয়েছে যে মানে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো অবস্থা আছে কিনা, সেটা দেখেই তার দেশে ফেরার বিষয়টি হবে, এই জায়গাটিকে যদি একটু পরিষ্কার করতেন। আসলে ধন্যবাদ আপনাকে, সকলকে ধন্যবাদ। দেখুন, আজকে যে কালকেই যে নির্দেশনাটা দেওয়া হয়েছে আমি মনে করি চমৎকার। আমরা যাতে করে কেউ যার যার মতো কথা না বলি, এটা আমি মনে করি খুবই চমৎকার। কারণ আমরা আসলেই হসপিটালে গিয়ে যার যার মতো কথা বলি, এটার একটা সিস্টেম থাকা উচিত। এখন যেমন দুজনের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, ডাক্তার জাহিদ সাহেব বলবেন হসপিটাল থেকে, এবং মুখপাত্র হিসেবে রিজভি কথা বলবেন, মহাসচিব তো বলবেনই, মনে করি ঠিক আছে। এখন যে কথাটা আমি বলতে চাই যে ম্যাডাম যখন 82-র পরে বেগম খালেদা জিয়া থেকে শুরু করলেন তার সারা জীবনের রাজনৈতিক পথ চলায়, পথ পরিক্রমায় তিনি এমনভাবে নিষ্ঠার সাথে দেশটাকে আঁকড়ে ধরলেন
দেশটাকে ভালোবাসলেন, যে আস্তে আস্তে তিনি দেশ নেতৃত্বে রূপ নিলেন, আর এখন একেবারে গণতন্ত্রের মাতা। আর আজকে তো আমি বলতে পারি যে তিনি অবিসংবাদিত নেতৃত্বে পরিণত হয়েছেন, যে সকল দলমত নির্বিশেষে, যেমন এখানে আমরা 4 দলের মান্না ভাই বা আমাদের মঞ্জু ভাই, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আমরা সকলেই একমত যে হ্যাঁ, ম্যাডাম খালেদা জিয়া সব কিছুর সকলের ঊর্ধ্বে, সকলের অত্যন্ত সম্মানীয় নেত্রী হিসেবে আবির্ভূত হয়েছেন এবং রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন। আমরা সকলেই আল্লাহর কাছে এই মোনাজাতটুকু করি যে মঞ্জু ভাই যে কথাটা বললেন, যে তিনি সামনের পার্লামেন্টে থেকে পার্লামেন্টটাকে মহিমান্বিত করুন, গণতন্ত্রের অগ্রযাত্রাকে তিনি সমৃদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেন। এটাই আমার কাছে মনে হয় এবং এটাই পুরো জাতি আশা করে। তারেক রহমান সাহেবের দেশে ফেরা, আজকে তারেক রহমান সাহেব আমাদের নেতা, তিনি যে স্ট্যাটাসটা দেওয়াতে মান্না ভাইও বলেছেন, মঞ্জু ভাইও বলেছেন, আমি যে কথাটা বলবো যে উনি কিন্তু শুধু মায়ের সন্তান নয়, উনি শুধু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়, পুরো জাতি জানেন এবং পুরো বিশ্ববাসী জানেন যে ইনশাল্লাহ উনি আগামী দিনের প্রধানমন্ত্রী, সব ঠিক থাকলে। সেই ক্ষেত্রে ওনার উপরে কিন্তু আসলেই সব কিছু নির্ভর করে না। ওনার নিরাপত্তা, ওনার পারিপার্শ্বিক অন্যান্য সকল দিকগুলো শুধু যে দলের উপরে নির্ভর করে তা না, শুধু যে বাংলাদেশ সরকারের উপরে বা রাষ্ট্রের উপরে নির্ভর করে তা না, জাতীয় এবং আন্তর্জাতিক অনেক কিছুর উপরেই নির্ভর করে। সব কিছু মিলিয়েই কিন্তু ওনার এই স্ট্যাটাসটা, কাজে ওনাকে ভুল বোঝার কোনো সুযোগ নেই। তবে আজকে আমাদের মহাসচিব কিন্তু পরিষ্কার বলেছেন যে উনি সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন এবং উনি একটা পর্যায়ে যদি বিদেশ যাওয়ার হয় তখনই আসবেন, বা বিদেশে না গেলেও উনি আসবেন, অর্থাৎ একটা পর্যায়ে উনি চলে আসবেন। তার জন্যে সার্বক্ষণিকভাবেই দলের সাথে উনি যোগাযোগ রক্ষা করছেন, হসপিটালেও উনি যোগাযোগ রক্ষা করছেন। এই ক্ষেত্রে আমি বলবো যে ওনাকে ভুল বোঝার কোনো কারণ নেই। উনি মায়ের পাশে না থেকেও আছেন, অর্থাৎ লন্ডনের থেকেও উনি প্রতি মুহূর্তেই ওখানে স্কাইপিতে মায়ের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন। জি, আপনার কাছে আবার আসবো। জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে একটু প্রশ্নটা ভিন্নভাবে করতে চাই। বেগম জিয়ার আজকের যে শারীরিক অবস্থা এবং 15-16 বছরে তার উপর যে নিপীড়ন, নির্যাতন এবং এক ধরনের অন্যায় আচরণ, এর জন্য জাতীয় পার্টিকে অনেকটা দায়ী করে। আমি যদি গতকালকে এনসিপির বরাত দিয়ে বলি, এনসিপি বলছে যে আজকে বেগম জিয়ার যে পরিণতির জন্য আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকে দায়ী নিতে হবে। এই যে জাতীয় পার্টি দায়ের জায়গাটা আপনি একটু ব্যাখ্যা করবেন। আর যে আলোচনাটা ছিল তারেক রহমানের দেশে ফেরা, বেগম জিয়ার মানে সুস্বাস্থ্য কামনা, এই জায়গাটি তো আছে, আগে জাতীয় পার্টির দায়ের জায়গাটিতে যদি একটু বলতেন। খালেদা জিয়া দীর্ঘদিন জেলে ছিলেন এবং তাকে জামিন না দেওয়াটা অন্যায়। এটা আমি টকশোতে বলেছি যে 5 বছরের সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামি আপিল অ্যাডমিশনের সময় জামিন পায়। খালেদা জিয়া জামিন পাচ্ছে না কেন? কারণ অ্যাটর্নি জেনারেল অবজেকশন দিচ্ছে। অ্যাটর্নি জেনারেল কেন অবজেকশন দিচ্ছে? কারণ সরকার চাচ্ছে। এটা অন্যায়, স্পষ্ট বলেছি। এর বাইরে আর খুব বেশি কিছু জাতীয় পার্টি কী করতে পারতো, এটা একটা আছে। খালেদা জিয়াকে যে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, খালেদা জিয়াকে আমি 2বার কাঁদতে দেখেছি। একবার হচ্ছে কোকো সাহেব যখন মারা গেলেন, আরেকবার ওনাকে যখন বাড়ি থেকে বের করে দেওয়া হলো, খুবই নির্মম। আমি জানি না, আজম ভাই বলতে হবে, বাড়িটা মনে হয় এরশাদ স্যারের সময় অ্যালটমেন্ট দেওয়া ছিল ওই জমিটা খুব সম্ভবত। তো এখন রাজনীতি তো খুব নিষ্ঠুর, নির্মম, এবং খালেদা জিয়ার উপর দিয়ে এটা বেশি বয়েছে। উনি 86 সালে ভোট বর্জন করেছিলেন। এর আগে উনি গৃহিণী ছিলেন। গৃহিণী থেকে ওনাকে ডেকে এনে রাজনীতিতে নেওয়া হয়েছে। যে ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছিল, ওই ভ্যাকুয়ামে কিন্তু উনি ডিনাই করেননি। ওনার প্রেক্ষাপটে ডিনাই করাটাই নর্মাল ছিল যে আমার বাচ্চা কাচ্চা ছোটো, আমি রাজনীতিতে জড়াবো না, আমি আমার বাকি জীবনীভাবে থাকবো। কিন্তু উনি কিন্তু গৃহিণী থেকে পার্টির দায়িত্ব নিলেন, ঝুঁকি নিয়েছেন, তীব্র ঝুঁকি। এবং তখন সেই মুহূর্তে সব কিছু তার অ্যান্টাগনিস্টিক। ইনফ্যাক্ট ওই মুহূর্তে 86-তে ভোট বর্জন করলেন, 88-তে ভোট বর্জন করলেন, আর জিয়ার জানাজার সময় ব্যাপক লোক হয়েছিল। এই 3টা ফ্যাক্টর মিলে 91 সালে কিন্তু বিএনপি জয়লাভ করলো এবং একটু সারপ্রাইজ মানে জয়। এখন খালেদা জিয়ার আমার বিএনপির বন্ধুবান্ধব থেকে শুনেছি যে উনি এত নির্যাতনের পরেও তার বিএনপিকে স্ট্রিক্ট নির্দেশ দেওয়া ছিল বঙ্গবন্ধুকে নিয়ে কোনো খারাপ কথা বলা যাবে না। তো এই জন্যই বেগম জিয়া একটু ভিন্নমাত্রার রাজনীতিবিদ, মৃদুভাষী, প্রচণ্ড শিষ্টাচার মেনটেন করেন এবং আনকম্প্রোমাইজিং, আপোষহীন। অবশ্যই শেখ হাসিনাও আপোষ করে 1/11-এ আপোষ করে ফেলেছিল খুব দ্রুত। এটা পলিটিক্সে একটা কম্প্রোমাইজ।
যে ভ্যাকুয়াম সৃষ্টির পরে বেগম জিয়া গৃহিণী থেকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হয়ে গেছেন, আজকে কিন্তু একটা ভ্যাকুয়াম হয়ে গেছে ইতিমধ্যেই। শেখ হাসিনা পালিয়ে গেছে, এরশাদ স্যার মারা গেছে, বেগম জিয়া ভেন্টিলেশনে আছেন বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। এই ভ্যাকুয়ামটার মধ্যে তারেক জিয়া সাহেবের আসা উচিত। এটা আমার বলার বিষয় না, কারণ আমি ওই পার্টির কেউ না। কারণ এই ভ্যাকুয়ামটা এখন আছে, এই ভ্যাকুয়ামটা একসময় থাকবে না। এবং রাজনীতিতে সময় খুব গুরুত্বপূর্ণ। যেমন আমার ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং, এই ডিসেম্বরে ভোটটা না হয়ে ফেব্রুয়ারিতে হচ্ছে, এই 1.5 মাসের মধ্যে অনেক কিছু এলোমেলো হয়ে যাবে। অর্গানিক্যালিও হবে, আর্টিফিশিয়ালিও হবে, স্ট্র্যাটেজিক্যালিও হবে। ওইখানে বিএনপি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে যাওয়াটা ঠিক হয়নি, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। তো তারেক জিয়া সাহেব বলেছেন যে আপন নিয়ন্ত্রণাধীন না। তো এর মধ্যে অনেক কিছু তথ্য দেওয়া যেতে পারে। অবশ্যই উনি জিয়াউর রহমানের অনলি সার্ভাইভিং সান, তার নিরাপত্তা ঝুঁকি আছে, তাকে কেন্দ্র করে একটা বিশাল বলয়ে বাংলাদেশে আবর্তিত হয়। তাকে ঝুঁকিতে ফেললে সে বলয়েও ঝুঁকিতে পড়বে, তার সিদ্ধান্ত নেওয়া সহজ না, এটা আমরা অনুভব করি। তো আমার ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং, যদি এই ক্রিটিক্যাল সময়ে উনি বাংলাদেশে না আসতে পারেন, এটা বিএনপি ওনার দেশের রাজনীতিতে একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট ফেলবে, একটা ক্লাউড ক্রিয়েট করবে, একটা কনফিউশন ক্রিয়েট করবে এবং স্ট্যাবিলিটিতেও ইম্প্যাক্ট ফেলবে। কারণ স্টেবল হতে গেলে একজন লিডার লাগে। এবং আমি মনে করি তারেক জিয়া সাহেব গত 1 বছরে ক্রস পার্টি লিডার হওয়ার সুযোগ পেয়েছে এবং কিছু কিছু অসাধারণ কাজ বিএনপি কিন্তু করেছে। এবং সংবিধান বাঁচিয়েছে, গণপরিষদ হতে দেয়নি, প্রেসিডেন্টের ব্যাপারটা বিএনপি প্রোটেক্ট করেছে। এবং জাতীয় পার্টির বিষয়েও বিএনপি চিঠি দিয়ে বলেছে যে কোনো পার্টি অফিসে আগুন দেওয়া এবং তাকে ব্যান করার পক্ষপাতী তারা না। তো এই জিনিসগুলো কিন্তু অসাধারণ এক্সাম্পল বিএনপি ক্রিয়েট করেছে, যেটার পলিটিক্যাল বেনিফিট পাওয়ার সময় তারেক জিয়ার হয়ে গেছে। এখন তিনি সেটা নেবেন কি নেবেন না, এর মধ্যে অনেক কিছু আছে, কারণ পর্দার আড়ালের অনেক বিষয় থাকে যেটা আমরা জানি না। তো সেটার পরেও আমি বলবো, উনি না আসলে বিএনপি পলিটিক্সে উইন ওভার করা কঠিন হবে। কিন্তু ওনার আসার বিষয়টাতে ট্রাভেল পাসের প্রসঙ্গ আসাটাই কতটা আসলে বাংলাদেশের যে কোনো নাগরিক পৃথিবীর যে কোনো জায়গা থেকে বাংলাদেশে ঢুকতে পারবে, তবে উনি আবার ফিরে যেতে পারবে না। উনি যদি অ্যাজাইলামে থাকেন, একবার যদি বাংলাদেশে আসেন, তখন উনি আবার নর্মাল প্রক্রিয়ায় অ্যাজাইলাম হিসাবে ইউকেতে যেতে পারবেন।